জুলাই অভ্যুত্থান সরকার পতনের আন্দোলন ছিল না, এটা রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার ও নতুন সংবিধান রচনার আন্দোলন ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। রংপুরের পীরগঞ্জে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারতের পর তিনি কথা বলেন। এর মধ্য দিয়ে শুরু হয়েছে এনসিপির মাসব্যাপী দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি। রংপুর প্রতিনিধি মাহবুবুল ইসলামকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন মাজহারুল হক মুহাজের। গেল বছর জুলাইয়ে যাদের আহ্বানে সাড়া দিয়ে সারা দেশের শিক্ষার্থীরা রাজপথ কাঁপিয়েছিল, সেই ছাত্র নেতারা এলেন গ্রামের আঁকাবাঁকা মেঠো পথ ধরে প্রিয় সতীর্থ আবু সাইদের কাছে। মলিন মুখ আর অশ্রু জলে প্রিয় যোদ্ধার আত্মার শান্তি কামনায় আবু সাইদের বাবা মকবুল হোসেনকে সঙ্গে নিয়ে কবর জিয়ারত করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা। এদিন আবেগ আপ্লুত হয়ে পড়েন আবু সাইদের বাবা মকবুল হোসেন। 16 জুলাইকে আবু সাইদ দিবস পালনের দাবিও ওঠে তার পরিবারের পক্ষ থেকে। বড় আশা ছিল আমার ছেলের চাকরি থেকে বলবেন, সেটা আমার সাধনা পূরণ হলো না। যারা ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল তারা একটি দল গঠন করেছে এনসিপি, যারা আন্দোলনে নিজের জীবন বাজি রেখে যারা আন্দোলন করেছে এবং সফল করেছে, অবশ্যই তাদের সরকার যেন অধিকার রয়েছে জুলাই আন্দোলন এই জুলাই আবু সাইদ শহীদ হিসেবে যেন জুলাইকে যেন ধারণ করে শত শত মানুষ, হাজার হাজার কোটি কোটি মানুষ সংস্কার করে, এটাই আমার দাবি। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এনসিপির নেতৃবৃন্দ। আবু সাইদের কবর ছুঁয়ে শপথ নেন গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান রচনার। অবিলম্বে জুলাই সনদ ঘোষণার দাবিও জানান তারা। আবু সাইদের কবরের পাশে থেকে তার কবরের মাটি ছুঁয়ে আমরা আজকে শপথ করছি, যতদিন পর্যন্ত না নতুন বন্দোবস্তের ভিত্তিতে, মৌলিক সংস্কারের ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠিত হবে, বৈষম্য বিরোধী বাংলাদেশ গঠিত হবে, বাংলাদেশে সামাজিক ন্যায় বিচার, সাম্য এবং মানবিক মর্যাদা পুনঃপ্রতিষ্ঠিত হবে, ততক্ষণ পর্যন্ত ছাত্র জনতার নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি এনসিপির এই সংগ্রাম অব্যাহত থাকবে। আবু সাইদের মৃত্যুই জুলাই অভ্যুত্থানের অনুপ্রেরণা ছিল বলে জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। একটি দল পরিবর্তন বা ক্ষমতার হস্তান্তরের জন্যই গণ অভ্যুত্থান ঘটেনি। গণ অভ্যুত্থান ঘটেছিল এই যে একটি গণতান্ত্রিক বন্দোবস্ত, সেই বন্দোবস্ত প্রতিষ্ঠার জন্য। আজকে 1 জুলাই আনুষ্ঠানিকভাবে আমরা আমাদের কর্মসূচি শুরু করছি এবং এই 1 জুলাই এই গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিল, আমি আবারও সেই সকল ছাত্র, পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, স্কুল, কলেজ সহ সকল ধরনের ছাত্র তরুণ যারা নেমে এসেছিল, যে সকল নারী শিক্ষার্থীরা এবং নারীরা এই গণ অভ্যুত্থানে শক্তি জুগিয়েছিল, তাদেরকে স্মরণ করছি। জুলাই পদযাত্রার মধ্য দিয়ে বিচার, মৌলিক সংস্কার এবং নতুন সংবিধান প্রণয়ন হবে বলেই বিশ্বাস দলটির নেতাদের। এই কবরেই শুয়ে আছেন গেল বছর কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলির সামনে 2 হাত প্রসারিত করা তরুণ মেধাবী যুবক আবু সাইদ, যার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই কোটা সংস্কার আন্দোলন রূপ নেয় ফ্যাসিবাদ বিরোধী এক আন্দোলনে। আর তাই তো অভ্যুত্থান পরবর্তী নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের জুলাই পদযাত্রার সূচনা করলো এখান থেকেই, যেই মাটি থেকে তাদের শপথ আগামীর এক বৈষম্যহীন বাংলাদেশের। ফ্যাসিবাদের বিলোপ করে নতুন বাংলাদেশ গড়াই জুলাই আন্দোলনের মর্মবাণী বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই গণ অভ্যুত্থান উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। স্বৈরাচার যেন আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান ডক্টর ইউনূস। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। জুলাই গণ অভ্যুত্থান উপলক্ষে সরকারের মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয় তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে। অনুষ্ঠানমালা উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, নতুন বাংলাদেশে জুলাই দিয়েছিল মুক্তির স্বাদ। আন্দোলনের মর্মবাণী ছিল ফ্যাসিবাদের বিলোপ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ, রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেওয়া, নতুনভাবে রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণ, নতুন বাংলাদেশ বিনির্মাণ। এবার আর 16 বছর অপেক্ষা নয়, স্বৈরাচারের চিহ্ন দেখা দিলে তাৎক্ষণিকভাবেই তা বিনাশ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আমরা প্রতি বছর এই সময়কালটা উদযাপন করব, যাতে কোনো স্বৈরাচারের কোনো
চিহ্ন দেখা গেলে সেটা তাৎক্ষণিকভাবে আমরা বিনাশ করতে পারি। সেটার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বৈরাচারের প্রথম পাতা মেলার আগেই যেন আমরা তাকে ধরে ফেলতে পারি, 16 বছর যেন আমাদের অপেক্ষা করতে না হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান বলেন, জুলাই আন্দোলনের মতোই ঐক্য সুসংহত করতে হবে সব শ্রেণী পেশা বয়সের মানুষের মধ্যে। গত বছরের জুলাইয়ে দেশের সকল শ্রেণীর পেশা ও বয়সের মানুষের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছিল, আমরা চাই এই জুলাইয়ে সেই ঐক্য আবার সুসংহত হোক। আমাদের এই কর্মসূচির মূল লক্ষ্য জনগণকে গণতান্ত্রিক অধিকার সম্পর্কে সচেতন করা, রাজনৈতিক দায়বদ্ধতার দাবি জানানো এবং রক্তের বিনিময়ে পাওয়া সংস্কারের এই সুযোগকে হারিয়ে না ফেলা। যে লক্ষ্যে আমাদের তরুণ ছাত্ররা, জনতা, রিক্সা চালক, শ্রমিক, কিশোররা শহীদ হয়েছিল, আহত হয়েছিল, সেই লক্ষ্য বাস্তবায়নে আমরা আবার নতুন করে শপথ নেব, যাতে স্বৈরাচার আবার কোনো রকমের কোথাও মাথাচাড়া দিতে না পারে। জুলাই অভ্যুত্থান স্মরণে অনুষ্ঠানমালার কিউআর কোড উন্মুক্ত করার পাশাপাশি 3 জন শিক্ষার্থীর হাতে বৃত্তির চেক তুলে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সংস্কার, জুলাই গণহত্যার বিচার ও জাতীয় নির্বাচন নিয়ে বিভক্তি পতিত স্বৈরাচারকে শক্তিশালী এবং দেশকে গণতান্ত্রিক ব্যবস্থায় ফেরার পথকে বাধাগ্রস্ত করবে বলে আশঙ্কা করছেন বিভিন্ন দলের নেতারা। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির 36 দিনের কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তারা একথা বলেন। এ সময় জাতীয় ঐক্য ধরে রেখে নতুন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান শহীদ পরিবারের সদস্যরা। মইনুল আহসান জানাচ্ছেন বিস্তারিত। দুনিয়া কাঁপানো আর বাংলাদেশের রাজনীতির গতিপথ বদলে দেয়া জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি। 36 দিনের টানা কর্মসূচির সূচনা বিএনপির। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শহীদ পরিবার, আহত, গুমের শিকারদের স্বজন আর বিএনপির সম্মুখ সারির নেতাকর্মীরা যেন কিছু সময়ের জন্য ফিরে গেলেন জুলাই গণ অভ্যুত্থানের অগ্নিগর্ভ দিনগুলোতে। জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের সদস্যরা আবারও পতিত স্বৈরশাসক ও তার দোসরদের বিচারের দাবি তুলে ধরে বলেন, তাদের ত্যাগের কথা যেন বাংলাদেশ ভুলে না যায়। আবু সাইদ যদি বুক পেতে না দাঁড়িয়ে তাহলে হয়তোবা দেশের পরিস্থিতি এত সহজ হয়ে আসতো না। আজ বৈষম্যর শিকার আমরা আহতরা, আমাদের আজকে চিকিৎসা হয় না, মানে সবকিছু আমার মনে হচ্ছে যে সেই ঐক্যটা এখনো আমরা ধরে রাখতে পারছি না। এই বিজয়কে এবং এই শোককে এবং আমাদের আবেগকে যেন এই জাতি ভুলে না যায়। আমি মনে করি তাদের আন্দোলনে এই দেশ মুক্তি পেয়েছে। লন্ডন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই গণ অভ্যুত্থানের অংশ নেয়া বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা বলেন, ব্যক্তি বা দলীয় স্বার্থে নিজেদের মধ্যে বিভাজন সৃষ্টি করা যাবে না। তাদের হুঁশিয়ারি, এমনটি হলে পতিত স্বৈরশাসক শেখ হাসিনা ফিরে আসার সুযোগ পাবে। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যারা ফেসবুকে লাল করেছিল তাদের জীবন লাল করে বলবে, ধ্বংস করে বলবে। এই একটা জায়গায় খালি আমরা থাকি, আওয়ামী লীগের ব্যাপারে পুরা জাতি আমাদের একসাথে থাকতে হবে। যখন কোনো সম্ভাবনাকে ধারণ করতে পারে না তখন সে মুখ থুবড়ে পড়ে। বাংলাদেশ এখন সেই ক্রস রোডে দাঁড়িয়ে। আমরা সবসময় জাতীয় ঐক্যে বিশ্বাসী। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা 20 বছর বিরোধী জোটে আন্দোলন করেছিলাম। ভবিষ্যতে জাতীয় স্বার্থে, দেশের স্বার্থে এবং ফ্যাসিস্ট শক্তি আওয়ামী লীগের বিরুদ্ধে যে কোনো ঐক্যবদ্ধ সংগ্রামে আমরা থাকবো। আমরা সবাই মিলে সেই সনদ তৈরি করতে পারবো যা সবাইকে ঐক্যবদ্ধ করবে। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে টানা 36 দিনের নানা কর্মসূচি পালন করছে বিএনপি। জামাতে ইসলাম সংস্কারবিহীন নির্বাচন মেনে নেবে না বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, আগামী নির্বাচন জনগণের প্রত্যাশা অনুযায়ী না হলে আবারও রাজপথে নামবে দেশের জনগণ। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শহীদ ও আহতদের স্মরণে ঢাকা মহানগর দক্ষিণ জামাত আয়োজিত দোয়া মাহফিলে নায়েবে আমির এসব কথা বলেন। সংস্কার ও বিচার কাজ দৃশ্যমান না হওয়ায় জুলাই আন্দোলন ব্যর্থ হয়েছে বলার সময় আসেনি বলে মনে করেন জামাতের এই কেন্দ্রীয় নেতা। একটি মৌলিক পরিবর্তন হতে হবে বাংলাদেশে, কারণ বারবার ক্ষমতার পরিবর্তন হয়েছিল এই দেশে,
কিন্তু সেই ক্ষমতার পরিবর্তনে মৌলিক কোনো সুবিধাই দেশের মানুষ পায় না। আমাদের রাজনীতির চরিত্রের যে পরিবর্তন দরকার, আমাদের শাসনের যে পরিবর্তন দরকার, আমাদের আইনের যে পরিবর্তন দরকার, আমাদের ক্ষমতার ব্যবহারের দিক থেকে যে পরিবর্তন দরকার, এই সকল বিষয়ে একটি পরিবর্তন সূচনার বড় সুযোগ হচ্ছে এই জুলাই বিপ্লবের আজকের এই দিন। আগামী বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিল এই সময়সীমা ধরে জাতীয় নির্বাচনের পূর্ণ প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এমন তথ্য জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ ভোট আয়োজনে সরকার ও ইসির আন্তরিকতা নিয়ে কোনো সন্দেহ নেই। বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান সিএসি। বলেন, বর্তমান নির্বাচন কমিশন সুনির্দিষ্ট প্রক্রিয়ায় গঠিত হওয়ায় এখনই ইসি পুনর্গঠনের সুযোগ নেই। বিস্তারিত জানাচ্ছেন রাসনা দাস। গত বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রথমবারের মতো প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এরপর থেকেই বৈঠকে অন্তর্বর্তী সরকার প্রধানের সাথে সিইসির কি আলোচনা হয়েছিল তা নিয়ে কৌতূহল তৈরি হয় নানা মহলে। এজেন্ডা নিয়ে আমি কোনো আলোচনা জানি, এটা ওইটাকে সৌজন্য সাক্ষাৎকারে আপনি বলতে পারেন, তবে ওই কথা প্রসঙ্গে তো অনেক ইলেকশন নিয়ে কিছু তো আসেই। বৈঠকের 5 দিন পর এ বিষয়ে মুখ খুললেন প্রধান নির্বাচন কমিশনার। জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকটি সৌজন্যমূলক হলেও আলোচনা হয়েছে নির্বাচন নিয়ে। অবাধ নিরপেক্ষ নির্বাচন আয়োজনে ইসির প্রস্তুতিও জানতে চেয়েছেন প্রধান উপদেষ্টা। একটা ডেমোক্রেটিক ট্রানজিশন যাতে হয় এবং একটা নিরপেক্ষ নির্বাচন যাতে হয়, যেমন আমাদের আন্তরিকতা প্রশ্নাতীত, ওনারও আন্তরিকতা প্রশ্নাতীত। এখানে একটা সুবিধা হয়েছে যে আমাদের ওয়েভলেংথটা মিলে গেছে। অ্যাটলিস্ট নির্বাচনটাকে গ্রহণযোগ্য, সুষ্ঠু, নিরপেক্ষ করার জন্য আমরা এখন একই ওয়েভলেংথে আছি। এ সময় গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে প্রধান উপদেষ্টা ও ইসির আন্তরিকতা প্রশ্নাতীত বলেও মন্তব্য করেন এএমএম নাসির উদ্দিন। জানান, ফেব্রুয়ারি থেকে এপ্রিলকে লক্ষ্য করেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেয়ার কথা। লন্ডনের ফেব্রুয়ারির কথা আসছে, এর আগে উনি এপ্রিলের কথা আসছে। ওর মধ্যে ওই দুইটা টাইম ফ্রেমকে সামনে রেখে আমরা প্রস্তুতি নিচ্ছি। একটা ডিউ প্রসেসে, আন্ডার দি এক্সিস্টিং ল, একটা ডিউ প্রসেসে, একটা সিলেকশন প্রসেসে মাধ্যমে আমরা তো এসেছি। আমরা তো কোনো উড়ে এসে জুড়ে বসে নাই তো। 5 আগস্টের পরে একটা সম্পূর্ণ একটা ট্রান্সপারেন্ট প্রসেসের মাধ্যমে আমরা নিয়োগপ্রাপ্ত। সাংবাদিকরা বারবার ভোটের সুনির্দিষ্ট সময়সূচি জানতে চাইলে সিইসির সাফ কথা, তা জানানো হবে যথাসময়ে।